খুলনা নগরীর একটি কলোনিতে গণপূর্তের উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র, পুলিশ এলাকাবাসী সংঘর্ষে আহত অর্ধশত। ফের পোষ্য কোঠা স্থগিতের প্রতিবাদে রাবিতে শিক্ষকদের কর্মবিরতি। কিছুক্ষণের মধ্যে জরুরি সিন্ডিকেট সভা, উচ্ছ্বাস নেই রাকসু প্রচারে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জবানবন্দির ওপরে দ্বিতীয় দিনের জেরা, ট্রাইব্যুনালে হাজির নাহিদ ইসলাম। চট্টগ্রামের সাবেক ভূমিমন্ত্রীর ২৩ বস্তা নথিপত্র উদ্ধার, মিলেছে বিদেশের সম্পদের তথ্য। ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন আদালতের মঞ্জুর। মহালয়ার ভোরে চণ্ডীপাঠে দেবী দুর্গাকে মর্তে আহ্বান। দেবী পক্ষের সূচনায় মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ, ৭ দিন পর মহাষষ্ঠী। অনেক আনন্দ লাগছে এবং সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর এই কারণে আমাদের মহালয়া দেবীর আগমন উপলক্ষে দেবীকে আমরা আজ থেকে বরণ করে নিলাম। সবাই মিলে আমরা যেন খারাপটাকে ধ্বংস করে ভালো শক্তি, শুভ শক্তিকে জাগ্রত করতে পারি, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা। সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক শুভেচ্ছা। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অরিক। খুলনা নগরীর একটি কলোনিতে উচ্ছেদ অভিযানের নামে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই সকালে এর প্রতিবাদে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বাস্তুহারা লোকজন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের। আহত হয়েছে সেখানে অর্ধশত মানুষ। সকালে মুজগুন্নি এলাকায় বাস্তুহারা যে কলোনি, সে কলোনির প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। আর এই সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। ভেঙে দেওয়া হয় উচ্ছেদ অভিযানের বুলডোজার গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে একসময় পুলিশ। আর এই সময় পুলিশ আর এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। আর এই সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। প্রায় ২ ঘন্টা পর বেলা 11:30টার দিকে অভিযান স্থগিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর পরিস্থিতি শান্ত হয়। নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আজকে অভিযানটা পরিচালনা করা হয়। পরবর্তীতে সকালবেলা প্রথমে যখন আসা হয় তখন আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন, তারা তাদেরকে ব্রিফ করে, আমরা ব্রিফ করি। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। বিষয় বিস্তারিত জানাতে নগরীর বাস্তুহারা এলাকায় আছেন সহকর্মী রামিম চৌধুরী। চলে যাচ্ছি রামিমের কাছে। রামিম, উচ্ছেদ অভিযানে কারা বাধা দিয়েছে, প্রথম বিষয় যেটি, এবং পাশাপাশি পরিস্থিতি এখন কি, এবং প্রশাসন বলছেন কেন যে আসলে এই পরিস্থিতির উদ্ভব হলো? আচ্ছা, অনেক খুলনার যে বাস্তুহারার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে আমরা দেখেছি যে পুলিশ এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু পুলিশের সদস্যরা বা প্রশাসনের যারা ছিলেন তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছেন। আপনি এই মুহূর্তে দেখছেন আমরা কিন্তু বাস্তুহারা এলাকাতে রয়েছি এবং বাস্তুহারার এই যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই বাস্তুহারার যে কলোনি, সেটি কিন্তু একেবারেই মেইন সড়ক যেটা বললে চলে, যে এই কলোনির মধ্যের সেই সড়কটি কিন্তু এখানে স্থানীয়রা যারা ছিলেন তারা কিন্তু সেটি একেবারে বন্ধ করে রেখেছেন এখনো পর্যন্ত। তবে উত্তেজনা আগে থেকে কিন্তু কিছুটা কমেছে বলে চলে, কারণ যেহেতু প্রশাসনের যারা ছিলেন, যারা উচ্ছেদ অভিযান করতে এসেছেন, তারা কিন্তু চলে গেছেন। এখানকার সাধারণ মানুষের যে দাবি রয়েছে, কিছু দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ করেছেন এবং তারপরে কিন্তু এখানকার এখানে যারা উচ্ছেদ করতে এসেছিলেন তারা কিন্তু চলে গেছেন। এখানে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বেশ কিছু মানুষ এখানে আহত হয়েছেন। এখান থেকে কিন্তু তাদেরকে পুলিশের সাথে
পুলিশ লাঠিচার্জ করেছে এবং তারপরে কিন্তু পুলিশের উপরে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছেন। সব মিলিয়ে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়েছিল সকালবেলায়, কিন্তু এখন কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এখানে পুলিশ কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কিন্তু তারা আর উচ্ছেদ অভিযানে আসবেন না। তারা এখানকার স্থানীয়দের যে ক্ষোভের মুখে পড়ে কিন্তু তারা এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন। এখানে স্থানীয়রা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানে তাদের যে জায়গাটি রয়েছে তারা কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় থেকে কিন্তু তারা এখানে রয়েছেন। এখান থেকে তারা যেটি বলছেন যে মূলত কিন্তু তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে হলে কিন্তু তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসন না করেই কিন্তু হঠাৎ করেই এভাবে উচ্ছেদ করা কিন্তু ঠিক না, এমনটাই কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন। এখানে আমরা স্থানীয় অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত কিন্তু হঠাৎ করেই তাদের এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। গতকালকে রাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সময় না দিয়েই কিন্তু এমন উচ্ছেদ অভিযান হঠাৎ করে শুরু করা হয়েছে। তাতে কিন্তু তারা ক্ষুব্ধ হয়েছেন এবং ক্ষুব্ধ হয়ে কিন্তু তারা সকাল থেকেই বিক্ষোভ করছিলেন এখানে। এবং এক পর্যায়ে কিন্তু সকাল 9টায় এখানে স্থানীয় পুলিশ প্রশাসন যারা তারা এসেছিলেন, আসার পরে কিন্তু ভিতরে ঢুকতে পারেনি। তার কারণ হচ্ছে যে মূলত এখানে স্থানীয় যারা ছিলেন তারা কিন্তু বিক্ষোভ করেছেন। তারা বলছেন যে মূলত হঠাৎ করে কিন্তু এই যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু করা যাবে না এবং এখানে তাদেরকে পুনর্বাসন না করে প্রায় 200 পরিবারের কাছাকাছি কিন্তু এখানে যে জায়গাটি উচ্ছেদ করার কথা রয়েছে সেই জায়গাটিতে রয়েছে এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং পুনর্বাসনের পরেই কিন্তু তারা এই উচ্ছেদ তারপরে কিন্তু তারা এই জায়গাটি পাবেন, এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা। এখানে পুলিশ প্রশাসনও কিন্তু তারপর থেকে আর উচ্ছেদ করার চেষ্টা করেনি। এখানে কিন্তু আমরা দেখেছি যে স্থানীয়দের বাধার মুখে পড়ে যখন এই যে উচ্ছেদ অভিযান থেকে চলে গেছেন তারপরে তারা সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং তারা বলছেন যে এখানে ম্যাজিস্ট্রেটের নির্দেশে কিন্তু তারা ফিরে গেছেন এবং পরবর্তী নির্দেশনা পাওয়ার পরে তারপরে তারা আবার উচ্ছেদ অভিযানে আসবেন। তবে উচ্ছেদ অভিযান করতে কিন্তু নারাজ এখানকার স্থানীয়রা, তারা কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর অনেক বাস্তবহারা থেকে। খুলনার বাস্তবহারা কলোনিতে দুই পক্ষের মধ্যে অর্থাৎ প্রশাসন এবং জনগণের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর রাখছিলেন সহকর্মী রামিম চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থী আর শিক্ষক কর্মকর্তারা। শিক্ষকদের অভিযোগ, হামলার প্রতিবাদ আর জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। আর এই সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে ডাকা হয়েছে জরুরি সিন্ডিকেট সভা। এদিকে শিক্ষার্থীদের আমরণ অনশন ও আন্দোলনের মুখে গেল রাত 1টার দিকে পোষ্য কোঠা স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর আগে পোষ্য কোঠা পুনর্বহালের প্রতিবাদে শনিবার শেষ রাত পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পোষ্য কোঠা ইস্যুতে ক্যাম্পাসে অচলাবস্থা দেখা দেয় ঝিমিয়ে পড়েছে প্রচার প্রচারণা। এছাড়া নির্ধারিত সময়ে রাষ্ট্র নির্বাচন নিয়ে শঙ্কায় প্রার্থী আর ভোটাররা। দর্শক, পোষ্য কোটা নিয়ে জানাচ্ছিলাম যে একটা সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে, এবং সে বিষয়ে সবশেষ খবরাখবর জানানোর জন্য ক্যাম্পাস থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন মারুফ হাসান। চলে যাব তার কাছে। মারুফ, সিন্ডিকেট সভা কখন নাগাদ অনুষ্ঠিত হবে যে বিষয়ে আমরা জানছিলাম, এবং পাশাপাশি শিক্ষকদের কর্মবিরতির কি প্রভাব পড়েছে ক্যাম্পাসে এবং শিক্ষার্থীরাই বা এই কর্মসূচি কেমন দেখছেন? অনেক গতকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের মুখোমুখি অবস্থান আমরা দেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও যখন কোনো ধরনের পদক্ষেপ আসছিল না, তখন শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস জুড়ে তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু ছড়িয়ে দেয়। আমরা দেখেছি যে আবাসিক হলগুলো থেকে শুরু করে বাইরে যারা বিভিন্ন মেসে যেসব শিক্ষার্থী থাকেন তারাও কিন্তু এখানে একযোগে এসে পোষ্য কোটার বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটি কিন্তু জানান দেয়। তারপরেই কিন্তু রাতেই
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়ে যায় যে এই পোষ্য কোটাকে স্থগিত করা হবে। এবং আজকে জরুরি যে সিন্ডিকেট মিটিং সেটি হওয়ার কথা ছিল 11টায়, এবং পরবর্তীতে তারা সময় চূড়ান্ত করতে পারেনি এখন পর্যন্ত। তারা জানিয়েছেন যে 3টার নাগাদ হয়তো বা এই সিন্ডিকেট মিটিংটি হতে পারে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা অবস্থান করছেন, এবং তারা তাদের যে কর্ম বা কাজ সেই একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছেন। মূলত তাদের যে দাবি সেটি হচ্ছে গতকাল উপাচার্যকে সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনদের উপর শিক্ষার্থীরা যে লাঞ্ছিত শারীরিক লাঞ্ছনার ঘটনা যেটি ঘটেছে তার প্রতিবাদ স্বরূপ তারা আজকে পূর্ণ দিন কর্মবিরতি কিন্তু পালন করছেন, যার কারণে তারা সকল ধরনের কার্যক্রম থেকে কিন্তু নিজেদের সরিয়ে রেখেছেন এবং তারা অপেক্ষায় আছেন কখন সিন্ডিকেট হবে এবং সিন্ডিকেটে আসলে কি সিদ্ধান্ত আসে। আর এদিকে শিক্ষার্থীরাও কিন্তু তাদের অবস্থানে এখনো অনড় রয়েছে এবং তারা বলছেন যে সিন্ডিকেটে যদি তাদের পক্ষে সিদ্ধান্ত না আসে পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু তারা তাদের যে দাবি এবং সেটি কিন্তু চালিয়ে যাবেন এবং পোষ্যকরার বিরুদ্ধেও কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি যেটি সেটি কিন্তু ঘোষণা করবেন। যেহেতু আগামী 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচন হওয়ার কথা আছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে তার আগেই এমন একটি পোষ্যকরা ইস্যুকে সামনে নিয়ে আসা বিষয়টিকে যারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন যেসব প্রার্থী তারা বলছেন এটা নির্বাচনকে বানচাল করার একটি প্রচেষ্টা চলছে এবং তারা বলছেন যে যদি 25শে সেপ্টেম্বরের মধ্যে রাকসু নির্বাচন সম্পূর্ণ যদি না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি এমন সিদ্ধান্ত যদি সঠিকভাবে কার্যকর না দেখানো হয় তাহলে শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়কে যাতে রাকসু নির্বাচন বানচাল কেউ করতে না পারে তারা একতাবদ্ধ হয়ে সেই দিকে তারা ধাবিত হবেন এবং যাতে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নেয় এমনটি কিন্তু প্রত্যাশা তারা করছেন। অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। মারুফ হাসান যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং সেখানকার যেই শিক্ষকদের যে আন্দোলন তার বিষয়ে সবশেষ জানছিলাম তার থেকে। এদিকে চট্টগ্রামের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাড়ি থেকে 23 বস্তা নথিপত্র উদ্ধার করেছে দুদক। এই সমস্ত নথিপত্রে বিদেশে সম্পদের তথ্য, ভাড়া, বিলের রসিদ পাওয়া গেছে বলে এমনটা জানিয়েছে দুদক কর্মকর্তারা। ভোররাত 3টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা এলাকায় শিকদার বাড়ি থেকে এই সমস্ত আলামত জব্দ করা হয়। দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ 2 সহযোগীকে রিমান্ডে নেওয়ার পর তাদের যে তথ্য তার অনেকগুলো ডকুমেন্টস গায়েব করা হয়েছে, সেগুলো রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাসায় রাখা হয়েছিল। কয়েকদিন বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়। অভিযানের তথ্য পেয়ে তারা বস্তাগুলো সরিয়ে ফেলে। পরে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় অভিযানে যাওয়ার আধা ঘন্টা আগে এই আলামতগুলো সরিয়ে ফেলা হয়েছিল। কয়েকটি বস্তা খুলে দেখা গেছে বিদেশের সম্পদ ক্রয় সংক্রান্ত পেমেন্ট, বাড়ি ভাড়া আদায়ের তথ্য, বিভিন্ন বিল পরিশোধ, কোর্টের আদেশ সংক্রান্ত কাগজপত্র রয়েছে সেখানে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে দুদকের মামলায় ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছি হোসাইন জিয়াদের সাথে। জিয়াদ, জানাবে যে দুদকের অভিযানে কি পেয়েছে আর নোটিশ জারির পরের কার্যক্রম কি নেওয়া হতে পারে? অনেক মূলত গত বৃহস্পতিবার দুদক এই আবেদন করেছিল চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতে। আজকে সেটির শুনানি ছিল এবং 11টার কিছুক্ষণ পরেই মূলত ইন্টারপোলের রেড নোটিশ জারির যে আবেদন সে আবেদন দ্বিতীয় আদালত আব্দুর রহিম তিনি মঞ্জুর করেছেন এবং দুদক কর্মকর্তারা এর পরপরই বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে ভিশন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের নামে মূলত 25 কোটি টাকা অর্থ পাচারের মামলাটি ছিল দুদকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে। সেই মামলা তদন্ত করতে গিয়ে তারা বিদেশে প্রায় 582 কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছেন। একই সাথে তারা বেশ কিছু বাড়ি, সহায় সম্পদ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় 600টির মতো বাড়ির সন্ধান তারা পেয়েছেন। এরই প্রেক্ষিতে তারা মূলত তদন্ত শুরু করেন এবং গত বৃহস্পতিবার
তার দুজন ঘনিষ্ঠ সহযোগীকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হন এবং তাদের কাছ থেকে যে ল্যাপটপ, কম্পিউটার বা অন্যান্য যে তথ্য উপাত্ত পাওয়া যায় তারই ভিত্তিতে তারা দেখতে পান যে এইসব সহায় সম্পদ মূলত অন্য জায়গায় হস্তান্তরের বা তিনি বিক্রির চেষ্টা করছিলেন দেশের বাইরে। তার প্রেক্ষিতে মূলত তারা ইন্টারপোলের যাতে রেড নোটিশ জারি হয় সেই আবেদনটি তারা করেছিলেন এবং তারা বলছেন গত 17 এপ্রিল মূলত তার বিরুদ্ধে 2024 সালে এই মামলাটি করা হয়েছিল এবং এরপর অক্টোবর মাসে তিনি এবং তার স্ত্রী আসলে দেশ ছেড়ে যান। তো এই রেড নোটিশ জারির মাধ্যমে তারা বলছেন যে আইজির কাছে সেটি পাঠাবেন এবং তার মাধ্যমে সেটি ইন্টারপোলে পাঠানো হবে যাতে তারা যেখানেই আছে সহায় সম্পদ যেখানেই থাকুক সেখানে যাতে হস্তান্তর করা না যায়। অনেক চট্টগ্রামের আদালত পাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ, জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত। এদিকটায় জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া জবানবন্দির ওপরে নাহিদ ইসলামের জেরা শেষ হয়েছে। তাকে 2 দিন জেরা করলেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে গেল 18 সেপ্টেম্বর তাকে জেরা করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে গত 16 ও 17 সেপ্টেম্বর জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। এদিন ট্রাইব্যুনাল 2-এ রংপুর শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। এদের ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনার মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকেও। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের যেই চলছে এবং সেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরায় সবশেষ কী অবস্থা সে বিষয়ে জানার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রাব্বি হোসেনের সঙ্গে। রাব্বি, আপনার কাছে জানতে চাই যে আসলে জেরায় কি বিষয় এখন পর্যন্ত জানতে চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, আর আজকে তো আবু সাইদের যে হত্যাকাণ্ডের সে মামলারও আজকে কয়েকজন সাক্ষ্য যাওয়ার কথা রয়েছে, ঠিক কতজন সাক্ষ্য এখন পর্যন্ত সেখানে উপস্থিত হয়েছেন? অনেক জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম যে জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দির উপর মূলত এর আগে প্রথম দিনের জেরা শেষ হয়েছিল এবং আজকে দ্বিতীয় দফায় জেরা শেষ হয়েছে। তাকে শেখ হাসিনার আইনজীবী জেরা করেছেন। এখন কিছুক্ষণের মধ্যেই নাহিদ ইসলাম সম্ভবত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং এই যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম এর আগে জবানবন্দি দিয়েছেন। সেখানে জুলাই আন্দোলন জুড়ে যে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে, চালানো হয়েছে, সেই বিষয়গুলো উঠে এসেছে। পাশাপাশি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থানে কিভাবে ছাত্রদেরকে নির্বিচারে এই যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, পাশাপাশি কিভাবে সমন্বয়কদেরকে গুম করে ডিবি অফিসে নির্যাতন করা হয়েছে, সেই তথ্যগুলো নাহিদ ইসলামের জবানবন্দিতে এর আগে উঠে এসেছে। আজকে মূলত আমরা জানতে পেরেছি এই শেখ হাসিনার যে এই মামলায় আরও একজন সাক্ষ্য আজকে জবানবন্দি দিতে পারেন। তিনি ঢাবি শাখার যে সাবেক শিবিরের সভাপতি আলী হাসান জুনায়েদ, তিনিও এই মামলায় আজকে সাক্ষ্য দিতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তবে নাহিদ ইসলামের যে জেরা শেষ হয়েছে এবং জেরার পর তিনি যদি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ বিষয়ে আরও বিস্তারিত জানা সম্ভব হবে যে আর কোন কোন বিষয় উঠে আসে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন, জানাচ্ছিলেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের যে জেরা দ্বিতীয় দিনের মতো তার সবশেষ খবরাখবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির জাতিসংঘ সফরে আসছেন তারা। এই খবরে উচ্ছ্বসিত আমেরিকা প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তারা জড়ো হচ্ছেন নিউ ইয়র্কে, আর নেতাদের স্বাগত জানাতে এবং কর্মসূচিতে অংশ নিতে চলছে নানা ধরনের প্রস্তুতি। এই বিষয়ে বিস্তারিত একটি আমাদের কাছে প্রতিবেদন রয়েছে, আব্দুল আহাদের, দেখে নেব তা। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্ক সফরে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও। এই সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দলটির বিভিন্ন শাখা ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি শুধু কূটনৈতিক সফর নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি বড় সুযোগ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাত এবং এনসিপির প্রতিনিধি দল বিমানবন্দর থেকে শুরু করে এবং সাধারণ অধিবেশন চলাকালীন পর্যন্ত আমরা সেখানে উপস্থিত থাকব। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে নিউ ইয়র্কে আসছেন বিএনপি নেতাকর্মীরা। তৈরি হচ্ছে ব্যানার, পোস্টার এবং দলীয় পতাকা। জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনার পাশাপাশি জাতিসংঘ সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণ সমাবেশেরও আয়োজন করা হয়েছে, যেখানে দলের নেতারা বক্তব্য রাখবেন। আমাদের মহাসচিব আসছেন, আমাদের নেতাকর্মীরা সবাই যাবে এবং আমরা তো সবসময় আছি, সবসময় গেছি, যারা সবসময় থাকবো এবং আমি আশা করি যে আগের তুলনায় এবার আরও বেশি হবে লোকজন। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে দলের শীর্ষ নেতাদের অন্তর্ভুক্তি এই সফরের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গণমাধ্যম কর্মীরাও এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। এই যে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে সরকারের সঙ্গে এঙ্গেজ করবার যে প্রয়াস, এই প্রয়াসটা আমার ধারণা একটা ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে। আমেরিকায় জামায়াতে ইসলামীর নামে কোনো সংগঠন সক্রিয় নয়, তবে অতীতে হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির কর্মসূচিতে তাদের উপস্থিতি দেখা গেছে। প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে বিএনপি, জামাত এবং এনসিপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি একটি কৌশলেরও অংশ। নিয়োগ প্রবাসী বাংলাদেশিদের এসব কর্মসূচিতে অংশগ্রহণ প্রমাণ করছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা কতটা সক্রিয়। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। এছাড়া সফরকালে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে অনুষ্ঠিত হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক সভায়ও অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন ৪ রাজনৈতিক নেতা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। ২ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। এবার দুর্গাপূজা প্রসঙ্গ। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের দিন গণনা। ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে আবাহন ঘটে দেবী দুর্গার। পিতৃপক্ষের অবসানের পর সূচনা হয় দেবী পক্ষের। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্যই পৃথিবীতে এই দিনে অবতরণ করেন। মহালয়ার ৭ দিন পর ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীতে দশভুজা দেবীর আমন্ত্রণ আর অধিবাসে শুরু হবে দুর্গোৎসবের সূচনা। এ বিষয়ে আরও জানাচ্ছেন তানজিলা খানম। ঢাকে পড়েছে কাঠি। আশ্বিনের হাওয়ায় হাওয়ায় বার্তা শারদীয়া দেবী দুর্গার আগমনের। অবসান হতে চলল সনাতন ধর্মাবলম্বীদের ১ বছরের অপেক্ষার। ভোরের আলো ফুটতেই শুরু হয় মহালয়ার ক্ষণ। কিছুক্ষণ চণ্ডীপাঠ আর মাঝে গান এবং নৃত্য পরিবেশনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলে ১.৫ ঘণ্টা ব্যাপী মহালয়ার আয়োজন। আর এরই মধ্য দিয়ে মর্তে আহ্বান জানানো হয় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে। শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। মহালয়া তিথিতেই দেবী দুর্গাকে মর্তে আগমন করেন। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। বছর পেরিয়ে আবারও মায়ের আগমনের প্রার্থনা করেন ভক্তরাও। পূজার আমেজ একদম শুরু হয়, আর প্রতি বছর এর জন্য ওয়েট করা। দেবীর আগমন উপলক্ষে দেবীকে আমরা আজ থেকে বরণ করে নিলাম। সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক শুভেচ্ছা। আমি যেন ভালো মানুষের মতন বড় হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারি। সবকিছু যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়, সবাই যেন সুখী থাকে। সবাই মিলে আমরা যেন খারাপটাকে ধ্বংস করে ভালো শক্তি, শুভ শক্তিকে জাগ্রত করতে পারি। মহালয়ার আয়োজন উপভোগ করতে এসে মুগ্ধতা প্রকাশ করেন প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রদূতরা। পূজা উদযাপনের কোনো শঙ্কা নেই ও পূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
all of us. And I feel so blessed to come back to the premises of Dhakeshwari Temple, and every time I come here I feel so blessed and more enlightened. I feel that way all the time. In the company of Ma Durga and all the wisdom and strength and light that she brings, we were transported to all those sentiments and emotions where we seek peace, harmony, unity amongst all of us. And I'm really so honored to have this chance to come here. পুজো এবার বেড়েছে গতবারের চেয়ে, তার মানে উৎসবের আঙ্গিকটা প্রসারিত হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সরকার আমাদের নিশ্চিত করেছে। তারপর আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে, সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে। সকাল ৯টায় হয় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। পুরাণ মতে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী সম্মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করেন এবং দেবতাদের 10টি অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহ বাহিনী নিয়ে দেবী দুর্গা 9 দিন ব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করেন। মহালয়ার অমাবস্যার সকালে পিতৃপুরুষরা পৃথিবী থেকে বিদায় নেন এবং কৈলাস পর্বত থেকে পৃথিবীতে রওনা করেন দেবী দুর্গা। সঙ্গে থাকে তার 2 কন্যা লক্ষ্মী, সরস্বতী এবং পুত্র গণেশ ও কার্তিক। এরপর 9 দিন ঘরে ঘরে ভক্তদের মাঝে তার কৃপা বজায় রাখেন দেবী দুর্গা। মহালয়ার দিনই পিতৃপুরুষ যারা পরলোক গমন করেছেন তাদের শান্তি কামনায় দেবী দুর্গার আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তানজিলা খান মিম, এখন ঢাকা। বাংলাদেশ রেলওয়ে পরিচালিত যে সমস্ত হাসপাতালগুলো আছে তার ব্যবস্থাপনায় ক্ষুব্ধ খোদ রেলওয়ের কর্মীরাই। অনীহা প্রকাশ করে তারা নিজেরাই নিচ্ছেন না সেখানে কোনো চিকিৎসা সেবা। তারা অভিযোগ করছেন বাজেট স্বল্পতা, রক্ষণাবেক্ষণের অভাব আর দায়িত্বজ্ঞানহীনতার ছাপ দেখা যায় হাসপাতালগুলোর দেয়ালে দেয়ালে। আর চিকিৎসকরা জানালেন নানা সংকটের মধ্যে আর সীমিত লোকবল নিয়ে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। এ তো দেখি সোর্সের তথ্যের সাথে মিলে যাচ্ছে সব চিত্র। হাসপাতালে সকাল 11টা 30 মিনিটেও ল্যাবে মেডিকেল টেকনোলজিস্ট আসেনি, গাইনি বিভাগের ডাক্তারের উপস্থিতি নেই, নারী ও পুরুষ ওয়ার্ডে আলো পর্যন্ত জ্বলেনি। আছে হয়তো কোথাও আছে, আমি জানি না, আমার কর্তৃপক্ষের নিয়ে তারপর ইয়ে করে না। 3 দিন ছুটি নিয়েছি। ওষুধপত্র বলতে এখান থেকে যেটা দেয় একটু দামি, ওটা বাইরে থেকে কিনতে হয় অ্যান্টিবায়োটিকটা। বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা স্বাক্ষরিত সদ্য জুন-জুলাই মাসে হালনাগাদ করা এক চিঠিতে দেখা যায় হাসপাতালটিতে চিকিৎসকের সংখ্যা 6, নার্স 11 ও ফার্মাসিস্ট রয়েছে 10 জন। কিন্তু সরজমিনে গিয়ে দেখা গেল চলতি মাসে সকাল, বিকাল, রাত 3 শিফটে ভবনে মাত্র 1 জন করে নার্স দায়িত্ব পালন করছেন। চিকিৎসক ছিলেন 2 জন আর ফার্মাসিস্ট ছিলেন 1 জন। হাসপাতালটিতে এক্স-রে মেশিন নষ্ট, মেডিকেল সরঞ্জামও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। 7 জন ফার্মাসিস্টের পোস্ট, কিন্তু আমি কর্মরত আছি একা। আমার একাকে সবগুলি করতে হয়, এই ওষুধগুলি সাপ্লাই প্লাস পুষ্টি। এমন অবস্থায় কর্তব্যরত নার্স বললেন সব কিছুতেই সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু এর মধ্যেই কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। আমাদের নার্স তো একজন। এ বিষয়ে রেলওয়ে বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা জানান, সেবা প্রদানে অবহেলা, গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন তারা। সরকারি অফিস আদালত যেভাবে চলে না, মানে হসপিটাল মতন না, 9টা 5টা শুক্র শনি বন্ধ। এই হাসপাতালের বেহাল অবস্থার সত্যিকারের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তথ্য আছে বগুড়ার সান্তাহার এবং পাবনার পাকশি জংশন সংলগ্ন হাসপাতালেরও একই অবস্থা। সে চিত্র সহকর্মী মাসুদ রানার সহযোগিতায় আমরা তুলে আনতে চাই। সহকর্মীদের সাথে নিয়ে আমাদের এবারের গন্তব্য রেলওয়ের পশ্চিমাঞ্চল।
রেল শহর ঈশ্বরদী, নদী বেষ্টিত বগুড়া ও পাবনা এই দুই জেলায় দুটি হাসপাতাল রয়েছে, যেখানে রোগী নেই বললেই চলে। জরুরি ও বহির্বিভাগে শুনশান নীরবতা। ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট 8 জনের জায়গায় 2 জন কর্মরত আছে। রোগী ভর্তি থাকবে, যে খাওয়া দাওয়া দেওয়া লাগবে, সেগুলো কোনো ব্যবস্থাপনা নাই। এ বিষয়ে রেল ভবনে মহাপরিচালকের সাথে যোগাযোগ করতে 2 কার্যদিবস চেষ্টা করেও কোনো সদুত্তর পাইনি আমরা। আর রেলপথ উপদেষ্টা ফজল কবির খান জানান, রাষ্ট্রীয় কাজে বৈঠকে তিনি ব্যস্ত সময় পার করছেন। আমার নাম জাবেদ আব্দুল্লাহ, আমি এখন টেলিভিশনের প্রতিবেদক। স্যার আপনি কি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সব মিলিয়ে 10টি হাসপাতাল রয়েছে, যার মধ্যে মোট শয্যা সংখ্যা 431টি। প্রশাসন সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ মাসে এই হাসপাতালগুলোর পরিচালনা ব্যয় প্রায় 45 থেকে 60 লাখ টাকার বেশি। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। চলে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে কথা বলছেন নাহিদ ইসলাম তার দ্বিতীয় দিনে জেরার পর। একটু সাপ্লিমেন্ট করি জনাব নাহিদ, যেহেতু সরকার করেছে 5 তারিখে, 4 তারিখেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছে সরকার প্রধান হওয়ার জন্য। সেই ক্ষেত্রে এই জায়গাটা ধরেই কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে যে তাহলে কি ষড়যন্ত্রটা বা পরিকল্পনাটা আগে থেকে হয়েছে কিনা না, এই জায়গায় আপনি ক্লিয়ার করেন যে বিষয়টা। 3রা আগস্টই এই সরকার পতনের 1 দফা ঘোষণা হয়ে গিয়েছিল, ফলে তখন থেকে আমাদের পক্ষে, আমার জনগণের পক্ষে, জনগণের কাছে শেখ হাসিনার সরকার আর বৈধ ছিল না। আমরা নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ এই সরকারকে আমরা রাজনৈতিকভাবে আমরা মেনে নিচ্ছিলাম না এবং আমরা উৎখাতের ঘোষণা দিয়েছিলাম। ফলে যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে এবং 16 বছর ধরে ভোটাধিকার হরণ করে, নাগরিক অধিকার হরণ করে ক্ষমতায় ছিল, শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে 1 দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই, এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবেই জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়েছে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনি যখন বিচারের আওতায় আনার কথা বলছেন আওয়ামী লীগকে, আমরা তার আগে দেখেছি যে আপনাদের জুলাই যোদ্ধা যারা, আপনারা সাক্ষীর ভিতরে কনফাইন্ড থাকেন, আজকে যে অফিসের সামনেও কিন্তু আওয়ামী লীগের মিছিল ছিল, মানে আওয়ামী লীগকে নতুন করে আবার থ্রেট হচ্ছে। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে, বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে, এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। মানে কি বলতে চাচ্ছেন, এক্সিকিউটিভ অর্ডারে যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল সঠিক সিদ্ধান্ত ছিল না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলাম আমরা এবং সেখানে কথা বলছিলেন দ্বিতীয় দিনের জেরা শেষে নাহিদ ইসলাম এবং দেখছিলেন তাই। এদিকে চাকসু নির্বাচনে আজ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই এবং অন্যান্য সব কার্যক্রম করবেন নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে মনোনয়ন জমা দিয়েছে অন্তত 11টি প্যানেল, ঘোষণাও হয়ে গেছে সেই প্যানেলগুলো। আর এতে করে পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে এক ধরনের নির্বাচনী আমেজ। এই নিয়ে আরও বিস্তারিত জানার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে মনোনয়নপত্রে কোনো ত্রুটি বা সমস্যা এখন পর্যন্ত নির্বাচন কমিশন পেয়েছে কিনা, আর প্রার্থীদের তালিকা কখন নাগাদ প্রকাশিত হতে পারে সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? অনেক যেই প্রাথমিক যাচাই বাছাই প্রক্রিয়া সেটি আসলে একটি গোপনীয় বিষয় এবং সেই গোপনীয় বিষয়টি নির্বাচন কমিশন তারা রুদ্ধদ্বারভাবেই তারা সম্পন্ন করছেন এবং সেখানে আমরা যেটুকু জানতে পেরেছি যে কোনো প্রার্থীর কোনো যে ডোপ টেস্ট করা হয়েছে সেই ডোপ টেস্টের যেই ফলাফল, সেই ডোপ টেস্টের ফলাফলটিকে তারা
বিবেচনায় নেবেন এবং এর পাশাপাশি এই ফর্মের সঙ্গে মনোনয়ন ফর্মের সঙ্গে একজন সমর্থকের কিন্তু সিগনেচার তার ছবি লাগে, সেইগুলো আসলে যথাযথ আছে কিনা সেই বিষয়গুলো তারা যাচাই বাছাই করবেন এবং একই সাথে সেই শিক্ষার্থীর নামে কোনো অভিযোগ আছে কিনা বিশ্ববিদ্যালয়ে কিংবা থানায় কোনো ধরনের মামলা বা অভিযোগ আছে কিনা সেই বিষয়গুলো প্রাথমিকভাবে তারা যাচাই বাছাই করবেন এবং প্রাথমিক যাচাই বাছাই শেষে আগামীকালই একটি প্রাথমিক খসড়া তালিকা তারা প্রকাশ করবেন, প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং এরপরে প্রার্থীদের সেই তালিকার উপর ভিত্তি করে আপত্তি এবং আপত্তি নিষ্পত্তি এবং সেই সাথে মনোনয়ন প্রত্যাহারের জন্য একটি সময় দেয়া হবে এবং সেই সময়ের পরে 25 সেপ্টেম্বর চূড়ান্তভাবে তারা প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই প্রক্রিয়া পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা বসে নেই, যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা বসে নেই। ইতিমধ্যেই আরও একটি প্যানেল তারা আনুষ্ঠানিকভাবে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্যানেল পরিচিতি করেছে, যদিও তারা এর আগেই ঘোষণা করেছিল তাদের প্যানেলের নাম দ্রোহ পর্ষদ। সেই দ্রোহ পর্ষদ কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে তাদের পুরো প্যানেল পরিচিতি দিয়েছে। এর বাইরে অন্যান্য যেই প্যানেলগুলো রয়েছে তারাও কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, বিশেষ করে যেহেতু এখনও নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করা যায়নি, যে কারণে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রার্থীরা বেশ সরব এবং এর বাইরে ব্যক্তিগত যে যোগাযোগের জায়গা, চায়ের আড্ডা কিংবা ক্লাসরুমে কিংবা পড়ার টেবিল কিংবা যেই পাঠচক্রগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রার্থীদের যে বক্তব্যগুলো সেগুলো তারা উপস্থাপন করছেন এবং এইভাবে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে একটি নির্বাচনী আবহ তৈরি হয়েছে। সেই নির্বাচনী আবহে যার যেই মেধা রয়েছে, যার যে সংগঠন রয়েছে, তাদের যে বক্তব্যগুলো সেগুলোই কিন্তু তারা আসলে একে একে তুলে ধরছেন এবং সব মিলিয়ে যদি বলি যে একটি পুরোপুরি নির্বাচনের আমেজ শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, এরপরেই কিন্তু প্রার্থীদের যে প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করার কথা রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখেছি যে দুর্গাপূজার একটি ছুটি, বিশাল একটি ছুটি রয়েছে এবং সেই দুর্গাপূজার ছুটির কারণে ক্যাম্পাস কিন্তু বন্ধ হয়ে যাবে এবং সেই পূজার ছুটির পরে আবার যখন ক্যাম্পাস খুলবে তখন কিন্তু শিক্ষার্থীরা আবারও প্রচারণা শুরু করবেন। তো এই যে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাঝখানে একটি ছেদ পড়ছে, যে কারণে একটু আগে যে দ্রোহ পর্ষদ সংবাদ সম্মেলন করলো তারাও কিন্তু এখন জানিয়েছেন যে তারা নির্বাচনটা 2-4 দিন পেছানোর জন্য তারা দাবি জানাবেন, পরবর্তী তারা লিখিতভাবে এই দাবিটি প্রশাসনের কাছে বা কমিশনের কাছে তুলে ধরবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। তবে এরই মধ্যে কিন্তু জমজমাট একটি নির্বাচনী আবহ তৈরি হয়েছে এই ক্যাম্পাসে। অনেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চাকসু নির্বাচনের সবশেষ খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। জেনজি প্রজন্মের বিক্ষোভে উত্তাল ফিলিপিন্স ও পেরু। এরই মধ্যে দুর্নীতি বিরোধী বিক্ষোভ উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপিন্সে। অন্যদিকে পেনশন সংস্কারের অনীহা এবং দেশ জুড়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন দক্ষিণ আমেরিকার দেশ পেরুর শিক্ষার্থীরা। ঘটছে ব্যাপক সংঘর্ষের ঘটনা। এছাড়া তরুণ প্রজন্মের অভিবাসন বিরোধী আন্দোলনের সহিংস পরিস্থিতি ঘটছে নেদারল্যান্ডসে। সমস্ত সবকিছু তথ্যপাত্র তুলে ধরছেন তৌহিদুর রহমান। নেপালের পর এবার ফিলিপিন্সেও বইছে জেনজি প্রজন্মের ডাকা দুর্নীতি বিরোধী বিক্ষোভের ঝড়। বন্যার উদ্দেশ্যে বরাদ্দ তহবিলে নেতা, মন্ত্রী ও সরকারি আমলাদের দুর্নীতিতে ফুঁসে উঠেছে সাধারণ জনতাও। ঘোষণা দিয়ে রোববার সকাল থেকে রাজধানী ম্যানিলার রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। প্লেকার্ড হাতে স্লোগানে ছড়াচ্ছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশে 50,000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বন্যা নিয়ন্ত্রণ জালিয়াতির প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই চলমান আন্দোলন এখন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। কষ্টার্জিত অর্থ থেকে দেয়া করের মাধ্যমে দেশের উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি কিছুতেই মেনে নেওয়া হবে না বলেও জানান বিক্ষোভকারীরা। চলতি মাসের শুরুতে একটি নির্মাণ সংস্থা প্রায় 30 জন হাউস সদস্য এবং গণপূর্ত ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে নগদ অর্থ গ্রহণের অভিযোগ এনেছেন। এরপর দেশটির অর্থ বিভাগ জানায়, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির কারণে 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত $2 বিলিয়ন সমপরিমাণ ক্ষতি হয়েছে। তবে পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, দেশটির জলবায়ু সংক্রান্ত প্রকল্পগুলোতে ক্ষতির পরিমাণ আসলে প্রায় $18 বিলিয়ন। এরপর থেকেই মূলত শুরু হয় বিক্ষোভ। এদিকে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর জেনজি প্রজন্ম। পেনশন সংস্কার ইস্যুতে প্রশাসনের অনীহা ও দেশজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। প্রেসিডেন্ট দিনে বালুয়ার্তের শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্লোগান দিতেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।
পুলিশের সঙ্গে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এরপর জেনারেশন জি মার্চ শীর্ষক এই প্রতিবাদ কর্মসূচি দমাতে কাঁদানি গ্যাস ও শিল্ড ব্যবহার করেছে পুলিশ। এ অবস্থায় শনিবারের পর রোববারও বিক্ষোভ জারি রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডসও। শনিবার হেগে শহরে অভিবাসন বিরোধী আন্দোলনে নামায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিক্ষোভ সমাবেশের নিয়ম ভঙ্গ ও পুলিশের উপর হামলার অভিযোগে আটক করা হয় অন্তত ৩০ জনকে। পুলিশ সহ অনেকে আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এমনকি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এ ধরনের সহিংসতা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ডিক স্কুফ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দর্শক, এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।